পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান সাম্প্রতিক একটা কথা বলেছেন। কথাটা শুনলে আপনার পিঠে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তিনি বলেছেন, আমরা নিজেরাও জানি না এই ক্ষেপণাস্ত্র থেকে কিভাবে বাঁচতে হয়। এটা কোনো ছোট দেশের সেনাপ্রধান বলেনি, এটা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান, যে দেশ বছরে $886 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করছে। তার হাতে বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সেই দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করছেন তাদের কাছে কোনো উত্তর নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কোন অস্ত্রের কথা বলা হচ্ছে, আর কেন হঠাৎ করে পৃথিবীর সব পরাশক্তি একসাথে এই অস্ত্র নিয়ে মরিয়া হয়ে উঠেছে। আর এখান থেকে শুরু হয়েছে আসল আলোচনা। গত কয়েক সপ্তাহে একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, পৃথিবীর প্রধান সামরিক শক্তিগুলোর ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র করছে, চীন করছে, রাশিয়া করছে, এমনকি উত্তর কোরিয়াও করছে। আর এই পরীক্ষাগুলোর মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে, প্রতিটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত প্রতিযোগিতা। সামরিক বিশ্লেষকরা যেন বলছেন, নতুন প্রজন্মের অস্ত্র দৌড়, যেটা শীতল যুদ্ধের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার চেয়েও বিপজ্জনক। কিন্তু কেন হঠাৎ সবাই একই সাথে এই একটি ঘটনা বা একটি বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে এতটা মরিয়া? এর উত্তরটা বুঝতে হলে আগে বুঝতে হবে প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আসলে কি সমস্যা তৈরি হয়েছে। এতদিন পরাশক্তিগুলোর হাতে যে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, সেগুলো নিয়ে একটা ভারসাম্য কাজ করত। তুমি আমাকে মারলে আমি তোমাকে মারবো, এই নীতির কেউ কারো দিকে ক্ষেপণাস্ত্র ছুটতো না। একে বলা হয় ম্যাড, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। কিন্তু এই ভারসাম্যের একটা বড় ফাটল রয়েছে। কারণটা হলো, প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন আর আগের মতো অজেয় নয়। আমেরিকার THAAD, ইসরায়েলের অ্যারো 3, রাশিয়ার S-5000 এই সিস্টেমগুলো প্রচলিত ব্যালিস্টিক মিসাইলকে মাঝপথে ধরতে পারে, ধ্বংস করতে পারে। মানে আপনি যদি পুরনো প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ছোড়েন, আপনাকে প্রতিপক্ষ সেটা আসার আগেই শেষ করে দিতে পারবে। এই পুরো সামরিক হিসাবটাই পাল্টে দিয়েছে, কারণ এখন শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই হচ্ছে না, এমন ক্ষেপণাস্ত্র লাগবে যেটা কেউ আটকাতে পারবে না। আর ঠিক এই শূন্যস্থান পূরণ করতে এসেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এরপর সামনে আসা আরও গুরুত্বপূর্ণ তথ্য। সংখ্যাটা একবার মাথায় নিন। শব্দের গতি প্রতি সেকেন্ডে 343 মিটার। আধুনিক যুদ্ধ বিমান শব্দের চেয়েও দ্রুত উঠতে পারে, সেটাকে বলে সুপারসনিক। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চলে শব্দের 5 থেকে 9 গুণ গতিতে, ম্যাক 5 থেকে ম্যাক 9। প্রতি সেকেন্ডে প্রায় 5 মাইল পথ অতিক্রম করতে পারে। এটা কতটা দ্রুত সেটা একটা উদাহরণ দিলেই বুঝবেন। ঢাকা থেকে দিল্লি সরাসরি দূরত্ব মোটামুটি 1500 কিলোমিটার। একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 3 মিনিটেরও বেশি। 3 মিনিট। আপনি একটা কফি বানানোর আগে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে আঘাত হানবেন। কিন্তু শুধু গতি এর একমাত্র শক্তি নয়, আসল ভয়ঙ্কর বৈশিষ্ট্য আরও একটা জায়গায়। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রকেটের মতো ছোড়া হয়েছে, উপরে ওঠে, মহাকাশের কাছাকাছি পৌঁছায়, তারপর একটা নির্দিষ্ট বাঁকের পথে গিয়ে নেমে আসে। এই পথটা মোটামুটি অনুমানযোগ্য। স্যাটেলাইট এবং রাডার সিস্টেম এই গতিপথ ধরতে পারে, তাই মাঝপথে ইন্টারসেপ্ট করা সম্ভব হয়। নিউ ইয়র্কের টাইমসের একটা বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট সতর্কতাকে এড়াতে পারে, প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আঘাত আনতে পারে। মানে আপনি বুঝে ওঠার আগে সব শেষ। আর এই জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আরও একটা দিক রয়েছে যেটা সামরিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক ওয়ারহেড বসানো সম্ভব, শুধু একটা না, একাধিক। একটু ভাবুন, শব্দের 9 গুণ গতিতে ছুটে আসে একটা ক্ষেপণাস্ত্র, কোনো রাডারে ধরতে পারছে না, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দিতে পারছে না, আর তার ভেতরে বসানো রয়েছে পারমাণবিক বোমা। এর মানে কি? মানে হলো, তাত্ত্বিকভাবে মাত্র কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মতো একটা মহাদেশীয় দেশকে কয়েক মিনিটের মধ্যে পঙ্গু করে দেওয়া সম্ভব। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লস এঞ্জেলস, শিকাগো, প্রতিটা শহরের সাথে আঘাত। কোনো পূর্ব সতর্কতা নেই, কোনো প্রতিরোধ নেই। এই পরিস্থিতিকে সামরিক ভাষায় বলা হয় ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি। প্রথম আঘাতে প্রতিপক্ষকে শেষ করার সক্ষমতা। আর ঠিক এই সক্ষমতা অর্জনের দৌড়ে এখন পৃথিবীর পরাশক্তিগুলো মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এখানে বিষয়টা আরও জটিল হয়ে গিয়েছে। হাইপারসনিক প্রযুক্তির আলোচনার সবচেয়ে অপ্রত্যাশিত নাম হলো ইরান। সাম্প্রতিক সময়ে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যেগুলোর গতি এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একটা উদ্বেগজনক সিদ্ধান্তে পৌঁছেছে। ইরান হাইপারসনিক প্রযুক্তিতে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। ইরানের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র, যেটাকে তারা হাইপারসনিক বলে দাবি করে, সেটা যদি সত্যি কার্যকর হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আমূল বদলে যাবে। কেন? কারণ মধ্যপ্রাচ্যের সামরিক শ্রেষ্ঠত্বের একটা বড় ভিত্তি হলো তাদের আয়রন ডোম এবং অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমগুলো প্রচলিত ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকাতে পারে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
আয়রন ডোম এটা ধরতে পারে না, অ্যারো সিস্টেমে এটা আটকাতে পারে না, কারণ এই সিস্টেমগুলো এমন গতি এবং গতিপথ পরিবর্তনের জন্য ডিজাইন করা হয়নি। আর সেই কারণেই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এতটা উদ্বিগ্ন। কিন্তু ইরানের পাশাপাশি আরও একটা দেশের নাম রয়েছে যেটা কম আলোচিত হলে সামনে উদ্বেগজনক। উত্তর কোরিয়াকে অনেকেই তামাশা চোখে দেখেন, কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পিয়ংইয়ং সম্প্রতি দাবি করেছেন যে হওয়াসংফো 16 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা এটা নিয়ে দ্বিমত পোষণ করলেও একটা বিষয় স্বীকার করেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গত 5 বছরে যে গতিতে উন্নত হয়েছে সেটা আশঙ্কাজনক। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, উত্তর কোরিয়া কি এই প্রযুক্তিতে একা তৈরি করেছে নাকি তাদের কাউকে সাহায্য করেছে? একটা বিষয় আলোচনা করা দরকার, যেটা নিয়ে পেন্টাগনের ভেতরে গুরুতর বিতর্ক চলছে। আমেরিকার সামরিক শক্তির সবচেয়ে বড় প্রতীক হলো তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের বহর। 11টি সুপার ক্যারিয়ার, প্রতিটার নির্মাণ খরচ $13 বিলিয়ন বেশি। পরিচালনার খরচ ধরলে প্রতিটা ক্যারিয়ারের জীবনকালে খরচ প্রায় $30 বিলিয়ন। এতদিন এই শক্তিগুলোই ছিল আমেরিকার শক্তি প্রদর্শনের মূল হাতিয়ার। কোনো অঞ্চলের সংকট হলে আমেরিকা একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়ে দিত, ব্যাস পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই পুরো হিসেবটাই উল্টে দিয়েছে। চীনের DF-21D কে বলা হচ্ছে ক্যারিয়ার কিলার। এটা যদি হাইপারসনিক গতি অর্জন করে তাহলে আমেরিকার কোনো ক্যারিয়ার গ্রুপ পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের উপকূলের কাছাকাছি যাওয়া ঝুঁকি নিতে পারবে না। একটা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমেরিকার পুরো নৌ কৌশলকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে, $1 ট্রিলিয়ন বিনিয়োগকে ঝুঁকিতে ফেলেছে। আর এই কারণেই পেন্টাগনের ভেতরে একটা বিতর্ক চলছে, এত টাকার ক্যারিয়ার খরচ করার মানে আছে কি না যদি একটা ক্ষেপণাস্ত্র সেটাকে মিনিটে ধ্বংস করে দিতে পারে। এবার আসা যাক পুরো আলোচনার সবচেয়ে অস্বস্তিকর অংশে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আটকানোর মতো কোনো কার্যকর প্রযুক্তি এই মুহূর্তে পৃথিবীতে নেই। এটা আমি বলছি না, এটা বলছে আমেরিকার সেনাপ্রধান। তিনি পরিষ্কারভাবে বলছেন, আমরা জানি না কিভাবে এই হুমকি মোকাবেলা করতে হবে। এবং এখানে একটা আরও ভয়ঙ্কর বিদ্রুপ রয়েছে, যেটা দেশের এই ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তারা নিজেরাও জানে না যে কিভাবে এটাকে আটকাতে হয়। মানে রাশিয়া হাইপারসনিক মিসাইল বানিয়েছে, কিন্তু চীন যদি রাশিয়ার দিকে হাইপারসনিক মিসাইল ছোড়ে, রাশিয়াও কোনো উত্তর নেই। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর এমন একটা অস্ত্র তৈরি করছে যেটা থেকে তাদের নিজেদের রক্ষা করতে পারবে না। এটাকে অস্ত্রের দৌড় বলা যায়, এটাকে পাগলামিও বলা যায়। পরবর্তী কয়েক বছর এই প্রতিযোগিতা কোন দিকে মোড় নেয় সেটা এখন বিশ্ব রাজনীতি এবং নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি কোনো দুর্ঘটনা বা ভুল হিসেবে এই অস্ত্রের ব্যবহার হয় তাহলে এর পরিণতি শুধু এটাকে দেশের সীমাবদ্ধ থাকবে না, পুরো মানব সভ্যতার ভবিষ্যতে ঝুঁকি পড়বে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হাইপারসনিক অস্ত্রের দৌড় কি নতুন বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটা শান্তি রক্ষার নতুন হাতিয়ার? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে জানান।